কেন্দ্রের চাকরির পরীক্ষায় কড়া আইন, নিয়োগে অনিয়ম বন্ধে কড়া কেন্দ্র। প্রশ্ন ফাঁস ও অনিয়ম রুখতে কঠোর আইন আনছে কেন্দ্র। সংসদে সরকারি পরীক্ষা অনিয়ম প্রতিরোধ বিল পেশ মোদী সরকারের। ইউপিএসসি, রেল, ব্যাংক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে 10 বছর পর্যন্ত জেল, 1 কোটি জরিমানা হবে। আজ এক দেশ এক ভোট বৈঠক। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আজ দিল্লিতে বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে আলোচনা বৈঠকে তৃণমূলের 2 সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করেন। আপত্তি জানিয়ে চিঠি দেন মমতা। ইডির নাম বিভ্রাটে হয়রানি, চুচুড়ায় তল্লাশিতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশিতে গিয়ে ভুল ব্যক্তির বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বাড়িতে হয়রানির অভিযোগ। বাবার নাম ও থানা আলাদা হওয়া সত্ত্বেও গাফিলতিতে প্রশ্ন। সামাজিক সম্মান নষ্টের অভিযোগ চুচুড়ার পরিবারের। ইডির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি পরিবারের। কার নাম মিশেছে বলতে পারবো না, ওনার নামটার সঙ্গে কোন একটা নাম মিশে গেছে বলে ওনার ব্যাপারে উনি এ ব্যাপারে কোনো উনি একদিন পেশেন্ট নাম বিভ্রাট হলো, নামটা একই রকম নাম। হ্যাঁ বলছেন তো তাই, নামটাও আলাদা, স্পেলিংও আলাদা, নামটাই তো ম্যাচ হচ্ছে না। বাবারও অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। সকালের ভুল শুধরে অবশেষে ঠিক বাড়িতে ইডি। অনেক খোঁজাখুঁজির পর যে সন্দীপ সাধুকাকে ইডি খুঁজছিল তার বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে তল্লাশি। সাইকেলে নিজের বাড়িতে ফেরেন সন্দীপ সাধুকা। ভর্ৎসনার মুখে ইডি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবের থেকে একটু জানবো, অর্ণব ঠিক কোন পরিপ্রেক্ষিতে ভর্ৎসনার মুখে পড়লো ইডি? নিয়োগ দুর্নীতির 2টো মূল মামলার শুনানি চলছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান তদন্তের অগ্রগতি কি, এবং ইডি যে উত্তর দেয় সেই উত্তরে বিচারপতি সিনহা সন্তুষ্ট হননি, এবং তিনি বলেন যেভাবে তদন্তের গতি এগোচ্ছে তাতে তো যারা ধরা পড়ার কথা তারা তো পালিয়ে যাবে। 2019 সাল থেকে মামলা চলছে, বাকি কিছু আর কি পড়ে থাকবে। এখন 2024 সালেই সবে ফেব্রুয়ারি মাস, তাহলে এই গতিতে যদি তদন্ত হয় তাহলে তো কেউই আর থাকবে না পড়ে, তারা পালিয়ে যাবে। এবং ইডির তরফে যদি জানানো হয় যে কিছুদিন আগেই বিচারপতি সিনহার নির্দেশেই ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের, এবং সেটা দিল্লিতে পাঠানো হয়েছে, সেই রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। নতুন করে কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, আরো কিছু সম্পত্তির খোঁজ করা হচ্ছে, এবং এই প্রক্রিয়ায় নতুন করে কোনো সম্পত্তি ঢুকিয়ে রয়েছে কিনা সেটা দেখার জন্যই এই সময়টুকু লাগছে। শুধু তাই নয়, তাদের বারবার বিভিন্ন মামলা মকদ্দমার মধ্যে পড়তে হচ্ছে, অর্থাৎ তদন্তের গতি থমকে যাচ্ছে এই কারণেই। এখানেই বিচারপতি সিনহা প্রশ্ন করেন, এই ধরনের তদন্ত করতে গিয়ে ইডিকে আশা করে যে খুব মসৃণ ভাবে তাদের তদন্তের পথ সামনে থাকবে এবং তারা এগিয়ে যাবে। যেভাবে তদন্ত হচ্ছে তাতে তদন্তের দিন আরো অনেক লাগবে। কার্যত আদালত ইডির এই তদন্তের গতি নিয়ে অসন্তোষ ব্যক্ত করে, এবং 12ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি, এবং সেখানেই সব পক্ষ ইডি, সিবিআই প্রত্যেকেই তারা তাদের বক্তব্য জানাবে। তবে একই সঙ্গে এদিন ইডির তদন্তের পাশাপাশি সিবিআই তারা তাদের বক্তব্য বা যুক্তি জানায়। তবে 94 জন যারা এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার আউট অফ প্যানেল, অর্থাৎ 42,800 এই প্যানেলের বাইরে থেকে যাদের নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগ একটা নতুন জায়গায় এসে দাঁড়ায়, এবং এই 94 জন প্যানেলের বাইরে নিয়োগ করা হলে সেই 94 জনের মার্কস কার কত ছিল সেটা জানানো হোক। তখনই বলা হয়, যেহেতু ডিভিশন বেঞ্চ আমরা জানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের স্থগিতাদেশ দিয়েছিল, মামলাটি বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে রয়েছে, এবং আজকেই বিচারপতি তপব্রত চক্রবর্তী আরো 2 সপ্তাহ প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, যেহেতু ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছে, কাজেই ওই 94 জনের ব্যাপারে তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের এখনই পরিষ্কারভাবে না রয়েছে, কারণ ডিভিশন বেঞ্চ বিষয়টির জন্য গ্রহণ করেছে, এবং এক্ষেত্রে মামলাকারী যারা রয়েছেন তাদের প্রত্যেককেই 94 জনের ব্যাপারে
7ই ডিসেম্বর পশ্চাৎ হলফনামা দিয়ে এই 94 জন অবৈধ বলে দাবি করেছিল, যাদের বাতিল ইতিমধ্যেই করেছে। অর্থাৎ এই ডেট 2014 থেকে 94 জনের অতিরিক্ত চাকরি হয়েছিল, যেটা বোর্ড সিদ্ধান্ত নিয়ে বাতিল করেছে। সেই 94 জনের ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু সব মিলে মূল তদন্ত ইডি করছিল এবং লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত একাধিক তথ্য একেবারেই আদালত এবং চায়। সেই অর্ণব, তথ্য- এর আগেও তো আমরা দেখেছি, হ্যাঁ অর্ণব, এর আগেও তো আমরা দেখেছি যে 25শে সেপ্টেম্বর হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন ইডির আধিকারিকরা। তখনও তো তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম ইডির যে তদন্তকারী অফিসার তাকেও বদল করা হয়েছিল, অর্থাৎ আধিকারিক বদল করা হয়েছিল, এবং আজ হাইকোর্টে ফের একবার ভর্ৎসনার মুখে ইডি। অর্ণব, একেবারে তাই। তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নয় আদালত, এবং ইডি যেভাবে তদন্তের গতি দেখাচ্ছে, কার্যত একটা বিষয় এটা স্পষ্ট, কারণ আমরা জানি লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত বেশ কিছু নথি যা আদালতে ইতিমধ্যেই মুখ্য বন্ধ খামে ইডি ইতিমধ্যেই পেশ করেছে। যেই বিষয়টা, অর্থাৎ এই রিপোর্টটা লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত কত সম্পত্তি, কতগুলো স্থাবর অস্থাবর সম্পত্তি, এই বিষয়টা শুধুমাত্র বিচারপতি এবং ইডি জানতে পারেন, কারণ বিচারপতির কাছে এটা পড়েছে, সেটা খুঁজে দেখতেও পারেন। কাজেই সেই নথিতে হয়তো এমন কিছু তথ্য রয়েছে যেটা বিচারপতি অমৃতা সিনহা মনে করছেন সেটা প্রায় ডিসেম্বর মাস হয়ে গেল, জানুয়ারি মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্তের যে গতি তারা সামনে নিয়ে আসছে সেটা আশাব্যঞ্জক নয়। তাই ইডি এই তদন্তের গতি বা তাদের এই মোমেন্টাম নিয়ে আজ প্রশ্ন বিচারপতি সিনহার, এবং ইডি জানিয়েছে নানা রকম মামলা মোকদ্দমার কারণে তাদের বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে, যদিও সেটা একটা আদালত আমল দেয়নি। 12ই মার্চ পরবর্তী শুনানি রয়েছে, সেখানে ইডিকে তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট করতে হবে, কারণ তারা নতুন করে সম্পত্তির খোঁজ করতে চাইছে এবং সেই সম্পত্তি, নতুন কিছু সম্পত্তি যেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা শুরু করতে বলে এদিন আদালতে জানিয়েছে। বেশ, আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি। প্রাথমিকে দুর্নীতি মামলায় ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন করে, যেখানে ইডি তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। 2019-এ তদন্ত শুরু হলেও 2024-এ তদন্ত শেষ হয়নি। আর এর আগেও আমরা দেখেছিলাম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তদন্তকারী আধিকারিককে বদল করা হয়েছিল, এবং তারপরে আমরা দেখেছিলাম 25শে সেপ্টেম্বর যখন হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে ইডির আধিকারিকদের পড়তে হয়, এবং আজ হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিক দলকে? অর্ণবকে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করবো অর্ণবের সাথে, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ধীর গতিতে তদন্তে ইডি আর কিছুই পাবে না মন্তব্য করছেন বিচারপতি। 2019-এ তদন্ত শুরু হলেও 2024-এ তদন্ত শেষ হয়নি। ইডির তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক দুর্নীতি নিয়োগ মামলা, প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির তদন্তের গতি নিয়ে এবার প্রশ্ন। ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি, যেখানে 2019-এ তদন্ত শুরু হয় কিন্তু 2024-এ এখনো তদন্ত শেষ হয়নি। প্রতি পদে মামলা হওয়ায় তদন্ত ব্যাহত হওয়ার অভিযোগ ইডির তরফ থেকে। এবং আজই প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির তদন্তের গতি নিয়ে প্রশ্ন, যেখানে হাইকোর্টে ভর্ৎসনার মুখে ইডি। ইডির তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের কাছে আবার সরাসরি যাব। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো ইডির আধিকারিকরা ঠিক কোন কোন প্রশ্নের মুখে আজ পড়লেন হাইকোর্টে? দেখো, বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডির যে তদন্ত চলছে সেই তদন্তের যে গতি, সেই গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভরা এজলাসের মধ্যেই, এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে বিচারপতি জানান যে 2019 সালে এই মামলা শুরু হয়েছে এবং 2024 সাল চলছে। যে গতিতে তদন্ত চলছে তাতে সবাই তো ছাড়া পেয়ে যাবে, এবং ইডি এই তদন্তে আর নতুন করে কিছুই খুঁজে পাবে না। প্রতি পদে মামলা হচ্ছে, বিভিন্নভাবে তদন্তকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে, তাই ইডিকে একটু সময় নিয়ে ধরে কাজ করতে হচ্ছে, এমনটা ইডির তরফে উত্তর দেওয়ার চেষ্টা হয়। যদিও পাশাপাশি বিচারপতি এটাও বলেন যে আপনারা কি ভেবেছিলেন খুব সবকিছু খুব মসৃণ ভাবে হয়ে যাবে? এত বড় একটা নিয়োগ দুর্নীতি মামলা খুব মসৃণ ভাবে হয়ে যাবার প্রত্যাশা করাটাও কি ঠিক? এবং কার্যত ইডি যে রিপোর্ট আদালতে সাবমিট করেছিল, এবং সেই রিপোর্ট সাবমিট করার পর, অর্থাৎ আমরা জানি লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে ইডি একটি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেওয়া হয়, এবং তারপর প্রায় 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। কিন্তু এই সময়কালের মধ্যে তদন্তকারী সংস্থা ইডির যে অগ্রগতি দেখানো উচিত ছিল সেই অগ্রগতি তারা যে দেখাতে পারেনি, তা এদিন বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন।
এবং ইডির উদ্দেশ্যে করা মন্তব্য একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাহলে কি ইডি এই তদন্তে কোথায় একটা ধীরগতি নিয়ে এগোতে চাইছে? যদি ইডির তরফে যুক্তি দেওয়া হয়, যেহেতু ভয়েস স্যাম্পেল সুজয় কৃষ্ণ ভট্টের ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তার রিপোর্ট অ্যাওয়েটিং অর্থাৎ দিল্লিতে সেই রিপোর্টের জন্য পাঠানো হয়েছে, সেই রিপোর্ট এখনো আসেনি, সেই ভয়েস স্যাম্পেলের ওপরই তদন্তের গতির অনেকটা অংশ নির্ভর করছে। এই অবস্থায় যেহেতু ওই ভয়েস স্যাম্পেলের রিপোর্ট আসেনি, নতুন করে কিছু প্রপার্টির হদিস ইডি করতে পেরেছে, আরো কিছু প্রপার্টি রয়েছে কিনা সে বিষয়ে তারা তথ্য তলাশ চালাচ্ছে, তাই তাদের সময় কিছুটা লাগছে। কিন্তু বিচারপতি বারবার বলছেন এতটা সময় পরেও যদি তদন্তে এই গতি থাকে তাহলে কেউ আর এখানে অভিযুক্ত থাকবে না, সবাই ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ একটা বিষয় বিচারপতি বারবার ইন্ডিকেট করতে চাইছেন এজলাসের মধ্যে, কোথাও নাম ধাম উল্লেখ না করলেও বিচারপতি সিনহা যেটা বলতে চাইছেন, যে রিপোর্টটা আপনারা এজলাসে দিয়েছেন সেই রিপোর্টটার ভিত্তিতেই তো পদক্ষেপ করা যায়, সেটা করছেন না কেন? কার্যত এই কথাটা সরাসরি না বললেও ইডির তদন্তের অগ্রগতি রিপোর্ট সেই সাবমিট করার পরও ইডির কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেই বলেই আদালত এই প্রশ্নটা বারবার ইডির উদ্দেশ্যে করছে। অর্থাৎ এমন কিছু তথ্য রয়েছে যে তথ্যটা সব পক্ষের জন্য ওপেন করা হয়নি, একেবারে কনফিডেন্সিয়াল, গোপনীয়ভাবে মুখবন্ধ খামে সেটা ইজলাসের মধ্যেই রয়েছে। কাজে ওই রিপোর্টের মধ্যে এমন কিছু তথ্য রয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার, হতে পারে লিফট অ্যান্ড বাউন্স সংক্রান্ত কিছু মামলার তথ্য রয়েছে, যে তথ্যতে ইডি পদক্ষেপ করতে পারত, কিন্তু পদক্ষেপ করেনি কেন? সেই প্রশ্নটাই আজ পরোক্ষে ঘুরিয়ে ইডির এই তদন্তের গতি স্লথ হওয়া নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি অমৃতা সিনহা কার্যত বার্তা দিলেন ইডির আধিকারিকদের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি তাদের তদন্তের গতি কেন স্লথ করছে এর উত্তর এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা নানা রকম লিটিগেশনে ভাষা, অ্যাডভার্সিয়াল বিভিন্ন লিটিগেশনে ভাষার কথা উল্লেখ করলো। কার্যত সেটা যে ছেদক কথা বিচারপতি অমৃতা সিনহা সেটাই স্মরণ করিয়ে দিতে চেয়েছেন, কারণ তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতেই, অন্তত আইনজীবীরা অনেকে বলছেন, যে রিপোর্ট তারা দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতেই হয়তো পদক্ষেপ করা যেত, যে পদক্ষেপগুলো তারা করছে না, তাই হয়তো বিচারপতি অমৃতা সিনহা এমন মন্তব্য করলেন। যদিও 12ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি এবং সেই শুনানিতেই একাধিক বিষয় সামনে আসবে, সেক্ষেত্রে প্যানেল প্রকাশ হবে কিনা সে বিষয়টা যেমন সামনে আসতে পারে। 2, ইডি এবং সিবিআই তদন্তের অগ্রগতি সর্বশেষ পরিস্থিতি সামনে আসতে পারে এবং এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন যে তথ্য আমরা আগেও খবর করেছিলাম যে প্যানেলের বাইরে 6টা জেলায় 938 প্যানেল যা ছিল, শূন্যপদ যা ছিল, তার বাইরে 938 জনকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়েও তথ্য আসতে পারে 12ই মার্চ পরবর্তী শুনানি এই মামলার। কাজেই ইডির তদন্তের সমালোচনা করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন ছুড়ে ইডি তদন্তের গতি স্লথ করছেন, এই বিষয়টা কি সামনে এনে দিলেন এদিন এজলাসে। বেশ, এবং 12ই মার্চ পরবর্তী শুনানি। ধন্যবাদ অর্ণব। বহরমপুরে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে ইডি হানা। সঞ্চয়ন পান নামে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। সঞ্চয়ন পানের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 100 দিনের কাজে দুর্নীতিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওনারা কিছু জিজ্ঞাসাবাদ ছিল, ওনারা জিজ্ঞেস করেছেন, যা যা জানতে চেয়েছেন সম্পূর্ণ সহযোগিতা করেছেন, সবকিছু বলেছি। 30 মনায় কোনো দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না। আমার কাছ থেকে কয়েক টাকায় খালি জিনিস জানতে চেয়েছেন যার সঙ্গে রথীন্দ্রনাথদের কোনো সম্পর্ক নেই। আমি চিনিও না, আমার চেনার কোনো প্রশ্ন নেই। এই জেলা নিয়ে কোনো কিছু প্রশ্ন ওনাদের নেই। ওনার আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন, যা যা জানতে চেয়েছেন দিয়ে দিয়েছি। 100 দিনের কাজে দুর্নীতির তদন্ত। রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি। বিধাননগরেও ইডি অভিযান। মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। ধনেখালির বিডিও থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মুর্শিদাবাদের বহরমপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা। পঞ্চায়েত কর্মী রথীনদের বাড়িতে ইডির 5 সদস্যের ইডি প্রতিনিধি দল। নিয়োগ দুর্নীতিতে রথীনদের নাম ছড়িয়েছে। বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি এলাকায় তার বাড়ি ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রথীন দেখে জিজ্ঞাসাবাদ। ঝাড়গ্রামে ইডি হানা। জাতিগত শংসাপত্র জালিয়াতি মামলায় ইডি তল্লাশি। ঝাড়গ্রামের বাছুরডোবায় সরকারি আবাসনে হানা। শুভ্রাংশু মণ্ডল নামে এক ডব্লিউবিসিএস আধিকারিকের বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। 100 দিনের কাজে রাজ্যে ইডির তল্লাশি। ইডি তল্লাশি নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। শুভেন্দু দিল্লি থেকে ফিরতে ইডি হানা। শশীর দাবি ওড়ালেন শুভেন্দু।
আজ সকাল থেকে আমরা দেখছি ইডির অভিযান চলছে পশ্চিমবাংলায় 3-4টে জায়গা মিলে। আপনারা শুধু ক্রোনোলজিটা দেখুন। শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে, বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে, বিভিন্ন দফতরে গেছে এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে, কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে, বদলার মনোভাব নিয়েছে। গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান, এই ক্রোনোলজিটা বুঝে নিতে হবে। গতকাল প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যার টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। নরেন্দ্রপুরে প্রধান শিক্ষকের আগাম জামিনের আর্জি খারিজ। নরেন্দ্রপুরে ষড়যন্ত্রের শিকার প্রধান শিক্ষক। আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রধান শিক্ষক। শিক্ষকদের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। স্কুলের অডিট আটকানোর জন্য হামলা চালানো হয়েছে। আদালতে অভিযোগ প্রধান শিক্ষকের আইনজীবীর। বিধানসভায় অধিবেশনে উত্তেজনা। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে চেয়ে মুলতবি প্রস্তাব আনে বিজেপির। মুলতবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। মুলতবি প্রস্তাব খারিজ হতেই বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তেজনা। পোস্টার নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময়তেই পক্ষপাতিত্ব করেন। আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি। পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্কুলে ছুটি পেতে খুন। পুরুলিয়ার মানবাজারের ঘাসতরিয়া সারদা শিশু মন্দির আবাসিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র খুনে গ্রেফতার স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার স্কুল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় দেহ। তদন্ত নিয়ে পুলিশের কপালে হাত। কোনো পড়ুয়ার মৃত্যু হলে স্কুলে ছুটি মিলবে জেনেই খুন। ছুটি পেতে প্রথম শ্রেণীর পড়ুয়াকে খুন করে স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র। যেন সঠিকটা যেন তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, যেন শাস্তি পায়। একটা স্কুল আমরা স্কুলে রাখে দিয়েছি লেখাপড়ার জন্য, কিন্তু ওরা দেখভাল করে নাই স্কুল কর্তৃপক্ষ। ওরা বলছে যে বাচ্চাটা প্রাইভেট স্কুল, ওরা বলছে বাচ্চারা খেলতে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু ওরা মাস্টার সঙ্গে তো গেছে, কিন্তু সঙ্গে যাওয়ার পর এত বড় ঘটনা ঘটলো, তাহলে ওরা মাস্টাররা কী করছে? আমরাও কেয়ারটেকার, হোস্টেল কেয়ারটেকারের মাধ্যমে জানতে পেরেছি। না ওই সমস্ত মানে তখন তার ইয়ে করে না, পুকুর পাড়ে নিয়ে আসা হয়, তখন তো চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে। তারপর চিকিৎসা নেওয়ার পর আমরা ওই পুরুলিয়াতে যাই দেখলাম যে ডেথ বলে ঘোষিত হলো। ওই 30 তারিখে ছিল, আমরা তারপর তো চলে গেলাম 30 তারিখে, যে বাচ্চাটা খুন হয়েছিল সেটাকে সাথে আমরা চলে গেছি ভর্তি। কেন খুন হয়েছে সেসব ব্যাপারে আপনারা কিছু জানেন না? না, ওইটা ঠিক বলতে পারবো না স্যার। বারুইপুরে বিজেপির অফিস ভাঙচুর। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে অফিস ভাঙচুরের অভিযোগ। বারুইপুর পুরাতন বাজারে বিজেপির দক্ষিণ 24 পরগনা পূর্ব সাংগঠনিক জেলা কার্যালয়ে থাকা টিভি, কম্পিউটার, সিসি ক্যামেরার মনিটর, টেবিল ও চেয়ার ভাঙচুর করে। বিজেপির বারুইপুর বিধানসভার মণ্ডল সভাপতি পরিবর্তনের জন্য ভাঙচুর বলে অভিযোগ। ভাঙচুর চলে জেলা সভাপতির ঘরেও। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকির হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। থানায় তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের জুখিয়ার একতারপুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকির ভিডিও ভাইরাল। মাধ্যমিকে প্রশ্নপত্র পাচারের অভিযোগে মালদার রায়গ্রাম হাইস্কুল পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। রায়গ্রাম স্কুলে পরীক্ষার দায়িত্বে থাকা ভেনু সুপারভাইজার সহ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক পর্ষদ সভাপতির। এর আগে মালদার এনায়েতপুর স্কুলেও যান তিনি। আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি, কীভাবে ব্যবস্থা চলছে
বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে, আমার দেখা দরকার যে আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই, এটা আমাদের টার্গেট। মালদায় কতটা ভাবাচ্ছে না, আমি তো সব জেলায় যাচ্ছি, তো সেই অর্থে ভাবাচ্ছে বলবো না, তবে হ্যাঁ এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তো নিশ্চয়ই সময় বলবে। চাপড়ায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ। টেন্ডারের হার্ড কপি জমা দিতে গেলে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। ঠিকাদারদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান সহ বিজেপির পঞ্চায়েত সদস্যরা স্বজন পোষণের জন্য ইচ্ছাকৃতভাবে তাদের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। চোপড়ায় জাতীয় সড়কের উপর উড়ালপুলে ধস। 31 নম্বর জাতীয় সড়কে উড়ালপুলে ফের ধস। 8 মাস আগে উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। গত কয়েকদিন উড়ালপুলের বড় অংশে ধস নামে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জাতীয় সড়কের দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার বসালো পুলিশ। উত্তর 24 পরগনার বনগাঁর ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যশোর রোডের উপরে 100 মিটারের মধ্যে কয়েকটি স্কুল আছে। প্রায় ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে 5টি স্পিড ব্রেকার বসানো হয়। খড়দা পুরানি বাজারে তোলা না দেওয়ায় দুষ্কৃতী হামলার অভিযোগ। ভাঙা হয় সিসি ক্যামেরা। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ব্যবসায়ীরা বন্ধ রেখেছে এলাকায়। খড়দা থানার পুলিশের গাফিলতির অভিযোগ তুলে সোচ্চার ব্যবসায়ীরা। জেল থেকে ছাড়া পেয়ে দুষ্কৃতী রাহুল মাহাতো ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীদের। মালদার ফের সোনার দোকানে ডাকাতি। মালদার হবিবপুরের বুলবুল চণ্ডীর ঘটনা। অন্য এক ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, সোনার দোকানে লুটপাট চালায় 6 থেকে 7 জনের একটি দল। ডাকাতির পরে শূন্যে গুলিও চালায় দুষ্কৃতীরা, দাবি স্থানীয়দের। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে পালায় দুষ্কৃতীরা। দাবি, অন্তত 15 কেজি রূপোর গয়না এবং বেশ কয়েক ভরি সোনার গয়না লুট করেছে দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে লকার কেটে প্রায় 12 লাখ টাকার সামগ্রী চুরি। সোনার উপর গয়না সহ নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। কাটোয়া থানার অগ্রদ্বীপ স্টেশন রোডের ঘটনায় চাঞ্চল্য। দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চোরেরা খুলে নিয়ে গিয়েছে বলে দাবি দোকান মালিকের। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধা মা ও নিজের দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করল ভাই। বাধা দিতে গিয়ে আহত পরিবারের আরো 3। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে। বাধা দিতে গিয়ে শাবলের আঘাতে আহত হন ভাইজি, বৌদি ও দিদি। আহতদের খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নার্স বিক্ষোভ। বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ। হাসপাতালে ঢুকে নার্সকে হুমকির অভিযোগ। বিধায়ককে ক্ষমা চাইতে হবে বলে দাবি নার্স সংগঠনের। অভিযোগ মানতে নারাজ বিধায়ক। পৃথক 4টি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 5 জনের। ভাতার মালডাঙ্গা রোডে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 জনের। গলসির আদ্রাহাটি থেকে বাজার করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু হয় রবিউল মোল্লা নামে এক ব্যক্তির। গলসির গলিগ্রামে পেট্রোল পাম্পে তেল ভরে বেরোনোর সময় লরির ধাক্কায় মৃত্যু হয় নদিয়ার মাল্লিক নামে এক যুবকের। রায়নার যোৎসাদি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় যুবকের। রামপুরহাটের দুর্ঘটনায় মৃত 4, জখম আরো 5 জন। 14 নম্বর জাতীয় সড়কের রামপুরহাটের মুনসুবা মোড় সংলগ্ন এলাকায় মোটর চালিত ভ্যানকে ধাক্কা গাড়ি। নিহতদের বাড়ি রামপুরহাটের চিতুরি গ্রামে মাছের কাজ করতে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। বীরভূমের সাঁইতিয়ার মাঠপলসা জুনিয়র বেসিক স্কুলে বিক্ষোভ। প্ল্যাকার্ড হাতে গ্রামবাসীদের বিক্ষোভ। পল্টু মাঝি নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষক অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি স্কুলের কোনো নিয়ম মানেন না। এর আগেও একবার এই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছিল। মুম্বাই কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু সিউড়ি শ্রমিকের। 1 মাস আগেই মুম্বাই কাজে গিয়েছিলেন সিউড়ির রাকেশ খান। 17 দিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয়। রাকেশের দেহ এসে পৌঁছতে শোক গোটা এলাকায়। বারাসাতের বিধান পার্কে ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ। বাড়ি না ছাড়াই তালা দিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ। বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ ভাড়াটিয়া। স্থানীয়দের দাবি, বহিরাগত গুন্ডাদের নিয়ে প্রায়ই মহিলাকে মারধর করা হয়। তালা ভেঙে মহিলাকে উদ্ধার পুলিশের। বেনাপুর রাজ্য সড়কের পাশে ব্যক্তির মৃতদেহ উদ্ধার। গলা কেটে খুন করা হয়েছে অনুমান পুলিশের। খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায়কিশোরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের পাশে দেহ উদ্ধার হয়। উদ্ধার হয়েছে একটি মদের বোতল, রক্তাক্ত অবস্থায় বড় পাথর এবং নিহতের পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরো কিছু পয়সা।
বিক্ষোভ দেখিয়ে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিল গ্রামবাসী। রাস্তা সংস্কার করার সময় গার্ডওয়াল না করায় ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 18 কোটি টাকা। রাস্তার গার্ডওয়াল তৈরির কথা থাকলেও তা করা হয়নি। রাস্তার কাজ শুরু হওয়ার 3 মাসের মধ্যে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সবংয়ে গ্রামীণ দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। গীতারানী ভূঁইয়ার উদ্যোগে সবংয়ে বনাইয়ে প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। বেশ কয়েক মাস ধরে কাজ চলার পর বুধবারই দমকল কেন্দ্রটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জলের সমস্যায় ভুগছিল নকশালবাড়ির নেহাল, দয়ারাম ও বাপুজাতের বাসিন্দারা। গ্রামবাসীদের সমস্যা সমাধানে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন নকশালবাড়িতে। 2 এলাকায় সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়। পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা। দলছুট দাঁতাল হাতি সারা রাত দাপিয়ে বেড়ালো মাদারিহাট বীরপাড়া ব্লকের মধ্য ও উত্তর খয়ের বাড়িতে। কম বেশি 8টি ঘরের একাংশ ভেঙে তছনছ দাঁতালের। হাতির ধাক্কায় ঘরের দেওয়াল ভেঙে পড়ে, দেওয়াল ভেঙে জখম একজন। স্থানীয়দের কাজের দাবি ও পরিবেশ দূষণ রোখার দাবি নিয়ে মঙ্গলবার কাঁকসার বাঁশকোপার বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কাঁকসার বাঁশকোপা গ্রামের গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, কারখানার দূষিত ছাই গোটা গ্রামে ছড়িয়ে গিয়ে অনেকেই শ্বাসকষ্টে ভুগছে। গ্রামের অধিকাংশ জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীদের নিয়ে বৈঠক করবেন জানানোর পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। আগুনে পুড়ে ছাই গোটা ঝুপড়ি সমেত বেশ কয়েকটি বাড়ি। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের লেটপাড়াতে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও সাঁইথিয়া থানা পুলিশ। যদিও ঘটনায় কেউ আহত হয়নি।